বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো এই কামনা করি। আজ সানিজি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান একটি টপিকস হাইড্রোকার্বন, খনিজ সম্পদ জ্বালানি চ্যাপ্টারের হাইড্রোকার্বন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। হাইড্রোকার্বন সম্পর্কে আলোচনা শুরুতে আমরা কি বলতে চাই, অনেক সময় এই হাইড্রোকার্বন নিয়ে আমরা ছেলেমেয়েরা অনেক সময় হাইড্রোকার্বনটা বা এই অর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টারটা, জৈব রসায়নের চ্যাপ্টার দেখলে ভয় পায়। আজকে আমরা এই হাইড্রোকার্বনটাকে অত্যন্ত সহজ সরলভাবে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সাথে রয়েছে আমি মোহাম্মদ কাউসার আলম, লেকচারার ইন কেমিস্ট্রি। শুরু করা যাক। দেখো, হাইড্রোকার্বন সংজ্ঞাটা কিভাবে দিতে পারো তুমি? হাইড্রোকার্বনের সংজ্ঞাটা কিন্তু হাইড্রোকার্বনের মধ্যে রয়ে গেছে। দেখো, কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন বলা হয়ে থাকে। অর্থাৎ হাইড্রোকার্বন হলো শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগ, এদেরকে হাইড্রোকার্বন বলা হয়ে থাকে। যেমন আমরা হাইড্রোকার্বনের যে অসংখ্য লক্ষ লক্ষ উদাহরণ আছে, যেমন দেখো মিথেন CH4, মিথেন, ইথেন C2H6, প্রোপেন C3H8, অথবা কি লিখতে পারো C2H4, ইথিন, তারপর কি লিখতে পারো C2H2। তাহলে কি হলো এটা? ইথেন, ইথিন, ইথাইন। এখন এই যে শব্দগুলা আমাদের এসেছে, আমরা এক কার্বন বিশিষ্ট কি বলেছি মিথেন, দুই কার্বন হওয়ার কারণে বলেছি ইথেন, দুই কার্বন বিশিষ্ট হওয়ার কারণে এটাকে বলছি ইথিন। এই শব্দগুলো কিভাবে আসে আমরা এই জিনিসটাকে আগে দেখিয়ে দিই। দেখো, যদি কার্বন সংখ্যা এক হয় তাহলে আমার কি বলবো, আমরা কি বলতে পারি? যদি কার্বন সংখ্যা এক হয় তাহলে এটার নাম হবে মিথ, যদি কার্বন সংখ্যা 2 হয় তার নাম হবে ইথ, কার্বনের সংখ্যা যদি 3 থাকে তা হবে প্রো, কার্বন সংখ্যা 4 হলে বিউট, কার্বন সংখ্যা 5 হলে প্যান্ট, কার্বন সংখ্যা 6 হলে হেক্স, কার্বন সংখ্যা 7 হলে রসায়নের ভাষা বলতে হবে হেপ, কার্বন সংখ্যা 8 হলে রসায়নের ভাষা বলবো আমরা অক্ট, কার্বন সংখ্যা 9 হলে রসায়নের ভাষা নোন, কার্বন সংখ্যা 10 হলে ডেক। এবার তোমাকে বলা হলো, যেমন দেখো একটা সংকেত লিখলা C4H10, এই জৈব যৌগটা বা এই হাইড্রোকার্বনটার নামটা তুমি কি বলতে পারো? যেহেতু কার্বন সংখ্যা 4, তাহলে 4 এর জন্য কি বিউট, এটার শব্দ হবে কি, এটার নাম হবে বিউটেন। ওকে, যদি তোমার একটা কার্বন সংখ্যা যদি 6 হয়, যেমন C6H12, এটা একটা হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ হলে সেটাকে হবে হাইড্রোকার্বন হবে। এখানে যদি 6 আছে তাহলে আমি যৌগটা কি বলবো? 6 হলে হেক্স, তাহলে এটা কি বলতে পারো? হেক্সেন। আচ্ছা, এটাকে আমরা কি বলতে পারি? হেক্সেন বলতে পারি। সাইক্লোহেক্সেন তুমি এভাবে বলতে পারো সেটাকে। তাহলে এগুলো কি জৈব যৌগ। বেনজিন C6H6, এটার নাম আমরা বেনজিন বা বলে থাকি বা সাইক্লোহেক্সিন বলতে পারি। এগুলো সবই কি হাইড্রোকার্বন। তাহলে বোঝা গেল এই হাইড্রোকার্বনে যদি প্রকারভেদে আমরা চলে যেতে চাই, এই হাইড্রোকার্বন মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে। হাইড্রোকার্বনকে মূলত 2 ভাগে আমরা ভাগ করতে পারি। যেমন দেখো, একটা হলো কি অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন। দেখো, অ্যারোমেটিক, তাহলে প্রথমত হাইড্রোকার্বনকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যালিফেটিক আর একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন সম্পর্কে কিছু কথা বলতে চাই। অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলা হয় থেকে আমরা জানি, এই অ্যালিফেটিক একটা গ্রিক শব্দ, যে শব্দটা এলিফার থেকে এসেছে। এই শব্দটা এলিফার, PH, এলিফার শব্দ থেকে এসেছে। এই এলিফার শব্দের অর্থ হলো কি চর্বি। তাহলে বোঝা গেল অ্যালিফেটিক শব্দটি চর্বিজাত দ্রব্য থেকে এসেছে। এই জন্য এই অ্যালিফেটিক হাইড্রোকার্বনগুলা মূলত চর্বি জাতীয় যে পদার্থ আছে প্রাণী বা উদ্ভিদের থেকে এসেছে বলে এটাকে আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয়ে থাকে। কিন্তু আজকে আমরা জানলাম যে অ্যালিফেটিক হাইড্রোকার্বনগুলা অলওয়েজ এখানে মনে হচ্ছে যে চর্বি জাতীয় পদার্থ উদ্ভিদ বা প্রাণী থেকে এসেছে। বাট আমরা এখানেই জানলাম, বাট আমরা যখন বড় হয়ে যাব কিন্তু জানতে পারবো যে না, নির্জীব পদার্থ থেকে প্রাণীর ছাড়াও অ্যালিফেটিক হাইড্রোকার্বন পাওয়া যেতে পারে। However, এখন আমরা এই অ্যালিফেটিক হাইড্রোকার্বন সম্পর্কে আরো একটু বিস্তারিত জানতে চাই।
আর অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে কিন্তু আমাদের একটু লেকচার আছে, তারপর একটু বলে দিচ্ছি। অ্যারোমেটিক যৌগ হলো যে সকল যৌগগুলো দেখতে চ্যাপ্টা, পর্যায়ক্রমে একক বন্ধন, দ্বিবন্ধন আছে এবং সঞ্চালনক্ষম পাই ইলেকট্রন আছে, লোকালাইজড সঞ্চালনক্ষম পাই ইলেকট্রন আছে, তাদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলে থাকি। বেনজিন বা বেনজিনের জাতককে অ্যারোমেটিক যৌগ বলা হয় সংক্ষেপে। ওকে, আমরা অ্যালিফিটিক, আমাদের যে আজকের প্রত্যাশিত বিষয় অ্যালিফিটিক চর্বিজাত থেকে এসেছে, উদ্ভিদ প্রাণিক চর্বি, এই অ্যালিফিটিক যৌগটাকে আমরা আবার কি করতে পারি? দেখো, অ্যালিফিটিক এই যৌগটাকে আমরা কি করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। কিভাবে দুই ভাগে ভাগ করতে পারি? দেখো, অ্যালিফিটিকটাকে, এই অ্যালিফিটিক যৌগটা হতে পারে কিভাবে? একটা হতে পারে মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল যৌগ। মুক্ত শিকল অ্যালিফিটিক হাইড্রোকার্বন, বদ্ধ শিকল অ্যালিফিটিক হাইড্রোকার্বন। মুক্ত শিকল অ্যালিফিটিক, বদ্ধ শিকল অ্যালিফিটিক হাইড্রোকার্বন। ওকে, এবার এই মুক্ত শিকল অ্যালিফিটিক হাইড্রোকার্বন নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আমরা কি বলবো? মুক্ত বলতে কিন্তু আমরা বলি যে এমন একটা চেইন, যে চেইনটা ফ্রি থাকবে, অর্থাৎ ওপেন চেইন হাইড্রোকার্বন যেটা, আর এটা হলো কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন যেটা ক্লোজ চেইন হাইড্রোকার্বন। এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনের কার্বনগুলো একটা চক্র বা বলয় তৈরি করবে, বাট মুক্ত শিকল হাইড্রোকার্বনে কোনো বলয় বা চক্র হবে না। তাহলে কি হবে? যে সকল হাইড্রোকার্বনের কার্বনের শিকলের দুপ্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে, ফ্রি থাকে, তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়ে থাকে। এবার মুক্ত শিকল হাইড্রোকার্বনটা নিয়ে কি আমরা একটু বিস্তারিত একটু কথা বলতে চাই। দেখো, মুক্ত, এখন যদি আমরা এই মুক্ত শিকল যে হাইড্রোকার্বনটাকে উদাহরণ দিয়ে সেট করি, দেখো ইথেন, ইথেন, তাই না? C2H4। এবার যদি গাঠনিক সংকেতে যাই, দেখো দুইটা কার্বন আছে এখানে, বাকি হাতগুলো কি হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে। এখন এটা একটা কি ইথেন, একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। দেখো, তার উভয় পাশে কার্বনগুলো মুক্ত অবস্থায় আছে। এটাকে আমরা আবার কি করতে পারি? এই মুক্ত শিকল হাইড্রোকার্বনটাকে যদি আমরা আরেকটা উদাহরণ দিই, আমরা বলতে পারি, যদি প্রোপেন লিখতে চাই, মিথেন, ইথেন, প্রোপেন, 3 কার্বন হলে কি হবে? প্রোপ, তাহলে কি আসবে? 3। এটার নাম কি? প্রোপেন। তাহলে বোঝা গেল এই মুক্ত শিকলে এই উভয় প্রান্তের কার্বন দুটো মুক্ত অবস্থায় বিদ্যমান থাকে, এই জন্য কে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়ে থাকে। যদি তুমি এটা বিউটেনের সংকেত লেখো, দেখো বিউটেন কি লিখি? C4H10। এটাও কিন্তু মুক্ত শিকল অবস্থায় আছে। দেখো, কার্বনের হাতগুলো ফাঁকা থাকবে, 4টা কার্বন, তাই না? বাকি হাতগুলোকে হাইড্রোজেন দ্বারা ফিল আপ হবে, অর্থাৎ উভয় পাশের কার্বন কোনো বলয় বা চক্র গঠন করবে না, ফ্রি থাকবে, ফ্রি রোটেশন থাকবে, ফ্রি, তার পাতটা কি হবে? ফ্রি হবে। এই জন্য এটাকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়ে থাকে। এই মুক্ত শিকল হাইড্রোকার্বনটা আমরা কিন্তু এখানে একক বন্ধন শব্দ দেখেছি, আমরা কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দিয়ে আমি মুক্ত শিকল হাইড্রোকার্বন দেখাতে পারি। দেখো, C2H4, CH2 ডাবল বন্ড CH2, এটা কিন্তু কার্বন দুটো কি মুক্ত অবস্থায় আছে। এটা কি? এটার নাম হলো ইথিন। একইভাবে ইথাইন, দেখো C ট্রিপল বন্ড CH, ইথাইন, এটাও কি মুক্ত অবস্থায় আছে। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বনে প্রান্তীয় কার্বন তো মুক্ত অবস্থায় থাকতে পারে, এই জন্য এদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। আশা করি মুক্ত শিকল হাইড্রোকার্বন নিয়ে আর সমস্যা থাকার কথা নয়। এবার এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে সহজে ভাগ করতে পারি। একটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা স্যাটার্ড আর একটা আনস্যাটার্ড হাইড্রোকার্বন। এবার মুক্ত শিকল হাইড্রোকার্বন নিয়ে আমরা একটু আলোচনা যদি করতে চাই, এবার দেখো, এবারও হাইড্রোকার্বন বাট মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন। ওকে, এই মুক্ত শিকল হাইড্রোকার্বনটাকে আমরা যদি চিন্তা করি যে এটা টোটালি হাইড্রোকার্বন চিন্তা করলাম, হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বন একটা পরিবার যদি চিন্তা করি, যেটা একটা গোত্র বা পরিবার, মুক্ত শিকলের হাইড্রোকার্বনের একটা পরিবার। এই পরিবারটা দেখো, এই পরিবারটা যদি আমি ধরে নিতে পারি মজার ছলে যে কাউসার মোল্লার একটা পরিবার, এটার গোত্র প্রধান হলো কাউসার মোল্লা বা মোল্লা পরিবার। এখন দেখা গেল এই হাইড্রোকার্বনের এই মোল্লা পরিবারে যেহেতু কাউসার আলম এখানে আমরা গোত্রের প্রধান ধরেছি, তার কাছ থেকে আসলো জুনিয়র কাউসার, আসলো জুনিয়র কাউসার 1, জুনিয়র কাউসার 2, জুনিয়র কাউসার 3। এখন দেখো, এই যে জুনিয়র কাউসার 1 যেটা, এটাকে আমি অ্যালকেন বলতে পারি।
কি বললাম, অ্যালকেন। আর বললাম জুনিয়র কাউসার 2 যেটাকে বললাম অ্যালকিন, আর জুনিয়র কাউসার 3 এটাকে বললাম অ্যালকাইন। ওকে, এখন আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা এই নামকরণটা করেছি। এই যে জুনিয়র কাউসার যেটা আমরা ধরেছি জামান বিন কাউসার, তার চিহ্ন, তাকে চিনার উপায় কি, সে সবসময় সম্পৃক্ত হবে। তাকে চিনতে হলে তার মধ্যে কি থাকবে, তার কার্যকরী মূলকটা হবে কার্বন কার্বন সবসময় একক বন্ধন থাকবে, যেটাকে আমরা কি করেছি জামান বিন কাউসার যেটাকে অ্যালকেন ধরেছি। তাহলে কি এটা কি এই মুক্ত শিকল হাইড্রোকার্বনটা অলওয়েজ একক বন্ধন থাকবে দুটা কার্বনের মধ্যে সম্পৃক্ত। যেমন উদাহরণটা যদি দিতে চাও, C2H6, তাহলে নিশ্চয়ই এই মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন অ্যালকেনের একটা সাধারণ সংকেত আছে CnH2n+2। এই ক্ষেত্রে কার্বনের মান যদি 2 হয়, তাহলে এই 2 এর মানটা যদি আমরা এখানে বসাই, দেখো C2H2 × 2 + 2, তাহলে কি আসে হলো C2H 2 × 4, 4 × 6। অর্থাৎ এখানে কার্বন সংখ্যা যত হবে তাকে তার ডাবল করে 2 যোগ করে দিলে আমি কি পাবো, সকল অ্যালকেনের নাম পেয়ে যাব। এখন দেখো তোমাকে যদি বলা হয় প্রোপেন অ্যালকেনস, এই শব্দের শেষে কিন্তু এন হবে, শব্দের শেষে এন হবে, ANE, এন হবে শব্দের শেষে। এবার প্রোপেন দেখো C3 কি হবে, 3 × 6, 3 × কি 6, 6 এর সাথে 2 করব 8, এটা হয়ে গেল কি প্রোপেন। আর প্রোপেন কেন বলেছি, 3 নাম্বার কার্বন থাকলে দেখো তাকে আমরা কি বলি প্রোপ, এই জন্য যেহেতু অ্যালকেন এই জন্য বলা হয়েছে প্রোপেন। এন হবে শব্দের শেষে ANE বা এন হবে শব্দের শেষে অলওয়েজ। এবারে তোমার যদি বলা হয় যে বিউটেন, তাহলে বিউটেন মানে কি, বিউট মানে 4, C4, তাহলে কি 4 × 8, 8 আর 2 কত 10। এগুলো কি মুক্ত শিকল অবস্থায় আছে, কারণ আমরা গাঠনিক সংকেত দেখলে দেখবো যে এগুলা উভয় পাশে কার্বনটা কি মুক্ত অবস্থায় আছে। যে কোনো এটা তোমরা দেখো, প্রোপিনে দেখো 3টা কার্বন, উভয় পাশে কি হবে 8টা হাইড্রোজেন দিয়ে ফিল আপ হবে, এটা মুক্ত অবস্থায় আছে, উভয় পাশ কি মুক্ত অবস্থায় আছে। এই জন্য এটাকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বা অ্যালকেন আমরা নাম দিয়েছি সাধারণ সংকেত CnH2n+2। তাহলে বোঝা গেল মুক্ত শিকল সম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে আমাদের সমস্যা থাকার কথা নয়। ওকে ফাইন। এবার আসো এই জুনিয়র কাউসার 2 নিয়ে কথা বলবো। এটার নাম দিয়েছিলাম আমরা জাবির বিন কাউসার। তাহলে তারকে আমরা চেনার জন্য চেষ্টা করেছি অ্যালকিন হিসাবে। অ্যালকিনস শব্দের শেষে এই এন বাদ দিয়ে, আগে ছিল কি ANE, এন, এবার হবে কি ENE, অ্যালকেনের এন বাদ দিয়ে ইন হবে অ্যালকিন। তাহলে শব্দের শেষে সবসময় আমরা কি বলবো, ইন বলবো, তাকে চেনার উপায় কি ইন। তাহলে বোঝা গেল জাবির বিন কাউসারকে সন্নিহিত করতে হলে তার নামের উপরে কি হবে, ইন হবে, তার কাছ থেকে জেনারেশনটা আসবে। এবার দেখো অ্যালকিনের আমরা সাধারণ সংকেত বলেছি CnH2n, কি নিয়ে চিন্তা করেছি, এবার অ্যালকিন নিয়ে কথা বলছি। অ্যালকিন, এবার যদি কার্বন সংখ্যা 2 হয় তাহলে কি হবে, দেখো C2H2 × 2, অর্থাৎ কার্বন সংখ্যা যত হবে তার ডাবল হবে হাইড্রোজেন, তাহলে C2H4। এটার নাম কি হবে, 2টা কার্বন আছে, 2টা কার্বন থাকলে তার নাম হয় ইথ। এখন দেখো এই যে ইথ হয়েছে শব্দের শেষে কিন্তু ইথ থাকবে, এ হবে ইথেন। ওকে, এবং তাকে চিহ্নিত করতে হলে আরেকটা উপায় কি, দেখো তার কার্যকরী মূলকটা হলো কার্বন কার্বন ডাবল বন্ড থাকে। তাহলে অ্যালকিনকে তার কার্যকরী মূলকটা হবে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, এটার নাম হবে অ্যালকিন। আমরা জুনিয়র কাউসার 2 যেটা বলেছিলাম, এক্ষেত্রে আমরা উদাহরণ দিয়েছি কি ইথেন। এবার যদি একটা বড় উদাহরণ দিতে চাও দাও, 5 দিয়ে একটা উদাহরণ দিতে চাও, 5 কার্বন বিশিষ্ট, তাহলে 5 কার্বন বিশিষ্ট যদি হয়, কার্বনের মান যদি 5 হয় 5, তাহলে এইচ এর মান হবে কত, 5 × 10। আমরা কিন্তু বুঝে গেছি। আর 5 হলে এই কার্বনের নামটাতে আমরা কি দিব, শুরুতে প্যান্ট বলবো, প্যান্ট। এবার কি বলবো, শব্দের শেষে কি আছে, ইন আছে, তাহলে প্যান্টিন কি হবে, প্যান্টিন। এখন এই প্যান্টিনের এবার এই প্যান্টিনকে যদি আমরা কি বলবো, এটা অসম্পৃক্ত আনস্যাটার্ড হাইড্রোকার্বন। এই যে আমরা অ্যালকিন যদি কার্বন দ্বিবন্ধন থাকে সেটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার আমরা কি প্যান্টিন বলেছি। এই প্যান্টিনের সাধারণ সংখ্যা যদি তুমি দিয়ে C5H10কে যদি তুমি গাঠনিক সংখ্যা আকারে দেখাতে চাও, কি লিখতে পারো, CH3 CH2 CH2 CH, 1 2 3 4 5, আটটা লাগবে না, CH2। এবার দেখো ডাবল বন্ড আছে এখানে, এটা চিনার উপায়। তাহলে
1 2 3 4 5, এটার নাম কি হবে? প্যান্টিন। এটা কিন্তু অসম্পৃক্ত আনস্যাটার্ড হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন নাম হলো কি অ্যালকিন, সাধারণ সংকেত সে মিলে গেছে। এইভাবে কিন্তু আমরা যখন দ্বিবন্ধন থাকবে সেটাকে আমরা অ্যালকিন বলবোই। এটা CnH2n এবং কার্যক্রমমূলক কোথাও না কোথাও C ডাবল বন্ড কার্বন কার্বন ডাবল বন্ড থাকবেই, এক বা একাধিক। ওকে, এবার আমরা অ্যালকিন নিয়ে কথা বললাম। এবার হলো কি অ্যালকাইন, জুনিয়র কাউসা 3, যেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটাও কি, এই যে আমরা জুনিয়র কাউসার 3, যেটা জোনায়েদভিন কাউসার, এটাকে আমরা অ্যালকাইন নামকরণ করেছি। এবার এন এর পরিবর্তে, আগে ছিল কি এন, এন এর পরিবর্তে এন ডিলিট হয়ে কি হবে? আইন হবে। কি হবে? YNE, আইন। তাহলে বোঝা গেল শব্দ শেষে কি হবে? আইন হবে। যে কোনো আমরা কার্বন দিয়ে সাথে তৈরি করতে পারি। সাধারণত যে কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুটো কার্বন তো অবশ্যই লাগবে, যেহেতু এর সাধারণ সংকেতটা আমরা জানি অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধন। এটা চেনার উপায় কার্যকরীমূলক। এটা কি অসম্পৃক্ত, যেহেতু কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় থাকে। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে তাকে অসম্পৃক্ত মুক্ত সকল হাইড্রোকার্বন আমরা এখানে দেখাচ্ছি। এবার দেখো, যদি আমি কার্বন সংখ্যা 2 দিই, 2 আমার সাধারণ সংখ্যা ছিল CnH2n -2। এবার কি করব? আমি 2 বিয়োগ করব হাইড্রোজেনের যা হবে তা থেকে। এবার দেখো C2, তাহলে কি হবে? 2 × 2 - 2, তাহলে শব্দটা বা যৌগটা দাঁড়ায় C2H4 - 2। তাহলে কি এটার নাম কি হবে? ইথাইল। অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং সেটা মুক্ত অবস্থায় আছে। দেখো, দুই পাশে কার্বন দুইটা কোনো চক্র বা বলয় গঠন করে নাই, মুক্ত অবস্থায় আছে। অর্থাৎ যে সকল হাইড্রোকার্বন শিকলের দুপ্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে, ইথাইনে মুক্ত অবস্থায় আছে। এবার যদি তুমি প্রোপাইন লিখতে চাও, তাহলে কি করবে? প্রোপাইন। এবার দেখো সাধারণ সংকেতে প্রোপাইন, তার মানে কি? প্রোপ কার্বন 3, তাহলে C3H2 × 3 - 2, তাহলে আসে কি? দেখো C3H6 - 2 কত? 4। এটার নাম হয়ে যাবে কি? কার্বন 3 আছে, প্রুপ। এটা নাম হবে প্রোপাইন, যেহেতু এখানে আমার অ্যালকাইনে পড়ে গেছে এবং কার্বন কার্বন ত্রিবন্ধন সেখানে থাকবেই, এই জন্য এটার নাম হয়েছে কি? প্রোপাইন। প্রোপাইন। দেখো, এবার প্রোপাইনের গাঠনিক সংকেতটা যদি তুমি দেখাতে চাও, তাহলে কিভাবে দেখাবে? দেখো, 3টা কার্বন আছে, সোজা প্রথম 3টা কার্বন দিবে। ঠিক আছে, আমার তো ত্রিবন্ধন দিতেই হবে। তাহলে কি কার্বনের যোজনী 1 2 3 আর হাইড্রোজেন লাগবে। এখানে 3 আছে, এখানে 1 4, এখানে কোনো হাইড্রোজেন লাগবে না, কারণ কার্বনের যোজনী 4 প্রকাশ হয়ে গেছে। এবার কি? CH3, তাহলে মিলে গেছে। দেখো, এটাকে আমরা কি বলি? প্রোপাইন। এইভাবে আমরা এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে চিনলাম এবং জানলাম মুক্ত শিকল হাইড্রোকার্বন নিয়ে। পরবর্তীতে আমাদের অ্যারোমেটিক বদ্ধ শিকল নিয়ে কথা বলবো। সবাই ভালো থেকো। সি ইউ অ্যাগেইন।